চোখের সামনেই একে একে ঝরে পড়ছে নিষ্পাপ শিশুদের তাজা প্রাণ। আদরের সন্তানের মৃতদেহ কোলে নিয়ে দিশেহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হতভাগা পিতা। আর হামের এমন আচমকা কামব্যাকের মূল নায়ক ইউনূস সরকার। শিশুদের নিয়মিত টিকা দেওয়ায় একসময় হামের সংক্রামক কমে গিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের আমলে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের কারণে চলতি বছর ভয়াবহ আকারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 47,656 শিশুর, যাদের মধ্যে 350 জনের বেশি প্রাণ হারিয়েছে। এটা শুধু সরকারি হিসাব, বাস্তবে সংখ্যাটা হয়তো আরও ঢের বেশি। মূলত বাংলাদেশে প্রতি 4 বছর পর হাম ও রুবেলা টিকার 2টি ডোজ দেওয়া হয়। 9 ও 15 মাস বয়সে শিশুদের এসব টিকা দেওয়ার ফলে বিগত বছরগুলোতে হাম নিয়ন্ত্রণে ছিল। হাম রুবেলার এই টিকাদান কর্মসূচিতে টিকা সরবরাহ করত ইউনিসেফ এবং এর অর্থায়ন আসত আন্তর্জাতিক টিকার জোট গ্যাভি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তবে 2025 সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে দেয় এবং এর পরিবর্তে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। টিকা সরবরাহ পদ্ধতিতে বিতর্কিত এই পরিবর্তনের সময় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশি প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সে সময় স্বাস্থ্য কর্মকর্তাদের খোদার দোহাই পর্যন্ত দিয়েছিল উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু না করতে। তবে নিজেদের খামখেয়ালিপনার পরিচয় দিয়ে ইউনূস সরকার শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। আর এই পদ্ধতিতে আমলাতান্ত্রিক জটিলতার ফলে টিকা সরবরাহ আটকে যাওয়ায় নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে যায়। রাজনৈতিক অস্থিরতার কারণে 2024 সাল থেকে পিছিয়ে 2025 সালে নেওয়া সম্পূরক MR টিকাদান কর্মসূচিও বাতিল করা হয়, যার ফলাফল হিসেবে 2026 সালে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে হাম। আর এর সম্পূর্ণ দায় বিগত সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ইউনূস সরকারের। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুধুমাত্র টিকা নিয়ে জোচ্চুরি হয়নি, বরং আরও এমন অনেক বিষয় রয়েছে যা ডক্টর ইউনূস ও তার সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। হাসিনার পতনের পর দেশের ভেঙে পড়া রাজনৈতিক কাঠামোর হাল ধরার জন্য তাকে ক্ষমতার মসনদে বসানো হলেও আদতে তিনি নিজের আখের গোছানোয় ব্যস্ত ছিলেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর উচ্চ আদালতে তার বিরুদ্ধে চলমান অন্তত 7টি মামলা বাতিল হয়েছে। 2024 সালের 7 আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে প্রফেসর ইউনূস যখন ফ্রান্স হতে দেশে ফিরেছিলেন, তখনও ঢাকার শ্রম আইন ট্রাইব্যুনালে চলছিল তার বিরুদ্ধে আনা শ্রম আইন লঙ্ঘনের শুনানি। নিম্ন আদালত হতে বহু আগেই এই মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ডক্টর ইউনূস দেশে এসে পৌঁছানোর আগেই তিনি সহ এই মামলার সকল আসামিকে খালাস করে দেওয়া হয়। ঠিক যেন মেঘ না চাইতেই বৃষ্টি। সময়ের সাথে এই বৃষ্টির পানি আরও বহুদূর গড়ায়। সরকার প্রধান হিসেবে দেশের দায়িত্ব গ্রহণের 3 দিনের মাথায় অর্থাৎ 2024 সালের 11 আগস্ট তার বিরুদ্ধে চলমান আরেক আলোচিত মামলা প্রত্যাহার করে দুদক। 2023 সালের 30 মে প্রায় 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে এই মামলা করেছিল দুদক। তবে 2024 সালের 11 আগস্ট হুট করেই দুদক সেই মামলা প্রত্যাহার করে নেওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বড় ধরনের আপদ হতে মুক্তি পান। এরপর ইউনূসের আরও 6টি মামলা বাতিল করে উচ্চ আদালত। 2024 সালের 24 অক্টোবর একদিনেই হাইকোর্ট হতে এসব মামলা বাতিলের আদেশ দেওয়া হয়। মামলার ঝঞ্ঝাট হতে নিস্তার পাওয়াই মহাজনের একমাত্র লক্ষ্য ছিল না। সরকার প্রধানের দায়িত্ব পালনকালে নিজের ব্যবসায়িক জটিলতা সময় সুযোগ বুঝে মিটিয়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের মেয়াদে দেশে শুধুমাত্র একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়টির নাম হল গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বাকি হিসাবটা নিজেরাই বুঝে নিন। 2025 সালের জানুয়ারি মাসে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডকে জনশক্তির রপ্তানির লাইসেন্স প্রদান করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ডক্টর ইউনূস ক্ষমতায় বসে যেসব সুবিধা নিয়েছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো এটি। এই গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের 90% শেয়ার ইউনূস সেন্টারের, বাকি 10% শেয়ার গ্রামীণ শিক্ষার। 2009 সালে প্রতিষ্ঠানটি জনশক্তি রপ্তানির লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে হাসিনার আমলে বহুবার চেষ্টা করেও সেই লাইসেন্স তারা পায়নি। পরিশেষে ইউনূসের আমলে স্বপ্নের লাইসেন্সটি পেয়ে যায় গ্রামীণের এই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, দীর্ঘ অপেক্ষার পর ইউনূসের আমলে পরিশোধ সেবাদানকারী বা
পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের চূড়ান্ত লাইসেন্স পেয়ে যায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিস লিমিটেড। 2021 সালের 16 নভেম্বর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্সের জন্য আবেদন করেছিল প্রতিষ্ঠানটি, কিন্তু দীর্ঘ সময়ের অনুমোদন পায়নি তাদের আবেদন। তবে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার 51 দিনের মাথায় অনাপত্তিপত্র পেয়ে যায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের এই অঙ্গ প্রতিষ্ঠান। যদিও বাংলাদেশ ব্যাংক বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ সাপেক্ষেই তাদের এই লাইসেন্স প্রদান করেছে, তবে 3 বছর ধরে পিএসপির অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটি রাতারাতি কার ইশারায় এমন অগ্রাধিকার পেল তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ক্ষমতা ছাড়ার সন্ধিক্ষণে এসেও এমনই অসংখ্য প্রশ্নের জন্ম দিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ঠিক 3 দিন আগে অর্থাৎ 2026 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। একতরফা সেই চুক্তিতে বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি, যার ফলে রাজনীতিবিদ, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণ এটিকে দেশবিরোধী চুক্তি হিসেবে অভিহিত করছে। চুক্তিটি দেশবিরোধী কিনা সেটা নিয়ে মতবিরোধ থাকতেই পারে, তবে বিতর্কিত এই চুক্তি যে বাংলাদেশের অর্থনৈতিক আত্মসমর্পণ ও সার্বভৌমত্বের উপর পা দিয়ে মারিয়ে করা হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। এই চুক্তির ফলে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে কোনো ধরনের অশুল্ক চার্জ বা অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা আরোপ করতে পারবে না বাংলাদেশ, অর্থাৎ আমেরিকার সকল ধরনের পণ্য অবাধে আমাদের দেশে ঢুকবে। এমনকি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো দেশীয় উৎপাদকদের কোনো বিশেষ ভর্তুকি দিতে পারবে না, যা বাংলাদেশের স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের স্বার্থ ঝুঁকিতে পড়ে এমন কোনো দেশ থেকে জ্বালানি কিনতে পারবে না বাংলাদেশ সরকার। এমনকি সেসব দেশের সাথে পারমাণবিক চুক্তিও করতে পারবো না আমরা, যা আমাদের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ। এই কারণেই গেল কিছুদিন আগে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার সময় সরকারকে আমেরিকার পারমিশন নিতে হয়েছে। তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশ যদি রূপপুরের মতো দ্বিতীয় কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রেও আমেরিকার সাথে করা এই চুক্তির ফলে রাশিয়া, চীনের মতো বন্ধু রাষ্ট্র হতে সাহায্য নিতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ কোন দেশ থেকে কি কিনবে, কোন বিষয়ে চুক্তি করবে তা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবে আমেরিকা। এই কারণেই এটিকে দেশ বিরোধী চুক্তি বলা হচ্ছে। যে চুক্তির প্রধান খলনায়ক হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকার। দেশের স্বার্থ বিকিয়ে করা এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি হতে বাধ্য হয়ে 12টি উড়োজাহাজ কিনতে হচ্ছে বাংলাদেশকে, যার জন্য খরচ হবে ৪৫,৫০০ কোটি টাকা। এই টাকা দিয়ে আরও 2টো পদ্মা সেতু তৈরি করা যেত। দিন শেষে ক্ষমতা গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়নের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তা আর বোঝার বাকি নেই। কথায় আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সেই থিওরি সঠিক প্রমাণ করে নিজের নামের প্রতি বেশ অবিচারে করে গেলেন বিশ্বজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।